আর সন্দীপ সংযোগে সবাইকে স্বাগত জানাই। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আমরা যুক্ত হয়েছি বিভাগীয় কমিশনের কার্যালয় থেকে, যেখানে হাতিয়া এবং সন্দীপের একটা সীমানা বিরোধ নিয়ে এখানে বৈঠক চলছে। সন্দীপের সাবেক ইউনিয়ন এটি নদীগর্ভে বিলীন হয়ে যায়। এরপর নতুনভাবে জলপথ জায়গার পরে এখানে অবৈধভাবে এটি হাতিয়া উপজেলার অধীন একটা থানা হিসেবে ঘোষণা করা হয়। এর পরিপ্রেক্ষিতে হাইকোর্টে মামলা হয়। তার পরিপ্রেক্ষিতে এর মধ্যে এখানে নির্ধারণ করার জন্য বাসান সন্দীপের হাতে সেটা নির্ধারণ করার জন্য বিভাগীয় কমিশনার কার্যালয়ে এর মধ্যে বৈঠক চলছে। সন্দীপ থেকে ইঞ্জিনিয়ার বালিয়াত হোসেন আছেন, এরপরে বাবন রিটকারী আইনজীবী, এরপরে ভাইরাল চেয়ারম্যান রয়েছেন, এরপর রয়েছেন সন্দীপ উপজেলার নির্বাহী কর্মকর্তা রিগান চাকমা, এরপর রয়েছেন মুক্তাদুর আজাদ খান, সালেহ রহমান। তো এই মুহূর্তে তার বৈঠক চলছে। আপনাদের শব্দটা ভিতরে চলে যাচ্ছে। ওনারা কি সন্দীপ বলছে? ওনারা তো সন্দীপের লোক, ওটা বলি না। ওনারা তো সন্দীপ বলে না, এখানে আমরা আসছি। ভাই কেমন আছেন? লাইভে আছি। আচ্ছা আচ্ছা, একটু অনুভূতিটা ব্যক্ত করে দেখি। আমাদের ভূমি ছিল এটা। বিসমিল্লাহির রহমানির রহিম। শুরুতে যারা লাইভে সংযুক্ত আছেন সন্দীপ সংযোগে আপনাদের সকলকে শুভেচ্ছা। আমরা এই মুহূর্তে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার কার্যালয়ে ভিতরে ধন্যবাদ। সন্দীপ সংযোগে যারা সংযুক্ত আছেন, আমরা এই মুহূর্তে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার কার্যালয়ের বাইরে অপেক্ষা করছি। ও ভিতরে যে কমিটির লোকজন রয়েছেন এই বিবাদমান সমস্যার সমাধানে আমরা বিভাগীয় আমাদের যে কমিশনার ওনারা সহ বৈঠক করছেন। আমাদের সন্দীপের বিভিন্ন কমিউনিটির লোকজন আমাদের সাথে এই মুহূর্তে আছেন। আমরা একটা যুগান্তকারী রায়ের অপেক্ষা করছি, যেটি ঐতিহাসিকভাবে বাসাঞ্চর আমাদের প্রিয় জন্মভূমি সন্দীপের অংশ ছিল। ওই বিগত স্বৈরাচারী প্যাসিবাদী সরকার আমলে প্যাসিবাদের যে দল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নগ্ন হস্তক্ষেপের কারণে আমাদের যে সন্দীপের অংশ বাসাঞ্চর সেটিকে নোয়াখালী জেলার হাতিয়া উপজেলার অংশ হিসেবে সরকারিভাবে তারা কাগজপত্র করে নেয়। তো এর পরবর্তীতে আমাদের সন্দীপের মনিরুল হুদা বাবন ভাই এটার এই যে সিদ্ধান্ত, এই সিদ্ধান্তের এগেনিস্টে যে আপিল করেছিলেন, আজকে তার পরিপ্রেক্ষিতে এই শুনানি হচ্ছে। তো আমরা আশা করব আমরা যারা সন্দীপের বাসিন্দা রয়েছি সারা বিশ্বে, আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি। যেহেতু এটি যৌক্তিকভাবে সন্দীপের অংশ, সেহেতু বাসাঞ্চলকে সন্দীপের অংশ হিসাবে যে সরকারিভাবে যে সিদ্ধান্ত সেটি আমাদের পক্ষে আসবে ইনশাল্লাহ। প্রথম কথা হচ্ছে যে সন্দীপের যে একসময় 60 মৌজা ছিল, অ্যাটলিস্ট 60 মৌজা না 75 মৌজা ছিল। তো 15 মৌজা একসময় নোয়াখালী জেলাকে
সাথে সংযুক্ত করে বাকি 60 মৌজাকে সন্দ্বীপের সাথে লিপিবদ্ধ করা ছিল। পরবর্তীতে ভাঙনের কারণে আমাদের সন্দ্বীপের প্রায় 22 মৌজা সম্ভবত নদী গর্ভে বিলীন হয়েছিল। এখন সম্ভবত 38 মৌজা রয়েছে। তো আমাদের যে 22 মৌজা সন্দ্বীপের অংশ ছিল সেটি তো আর আসমানে চলে যায়নি, নদী গর্ভে বিলীন হয়েছিল। পরবর্তীতে আবার চর জেগে উঠেছে। তো আমাদের যেটা বিলীন হয়েছে, এখন যেহেতু চর জেগে উঠেছে, আমরা চাই যে আমাদের যে চরগুলো জেগে উঠেছে সেগুলো সন্দ্বীপের নামে রেকর্ড হোক। এগুলো আমাদেরই ঐতিহাসিকভাবে সন্দ্বীপের অংশ, আমাদের অধিকার আমাদেরকে বুঝিয়ে দেওয়া হোক। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আমরা যে 2024 সালের আগস্ট মাসে ঐতিহাসিক ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে যে স্বাধীনতা পেয়েছিলাম, সেই স্বাধীনতার মূল স্পিরিট ছিল যে কারো প্রতি অন্যায় হবে না, বৈষম্য হবে না। সেই বৈষম্য বিরোধী আন্দোলনের একজন নেতা, উনি সন্দ্বীপের যে আমাদের যে অধিকার বা আমাদের যে ভাষাঞ্চল যে সন্দ্বীপের অংশ, সেটির এগেনস্টে গিয়ে উনি যেহেতু হাতিয়ার বাসিন্দা, উনি একটি রাজনৈতিক ওনার যে মানে আকাঙ্ক্ষা, মানে ওনার যে রাজনৈতিক মানে অভিলাষ, সেটি চারিতার্থ করার জন্য হাতিয়ার মানুষকে বোকা বানিয়ে উনি মানে হাতিয়ার মানুষের সিম্পিটি আদায় করার জন্য এই ভাষাঞ্চলকে অন্যায়ভাবে হাতিয়ার অংশ দাবি করছেন। আমরা সন্দ্বীপ উপজেলা ছাত্রদলের পক্ষ থেকে অন্যায় দাবির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। আমরা এটা বলতে চাই, আমাদের প্রিয় জন্মভূমি সন্দ্বীপের সাথে সন্দ্বীপ উপজেলা ছাত্রদল সন্দ্বীপের সাথে সবসময় রাজপথে ছিল। সন্দ্বীপের স্বার্থে আগামীতে যে কোনো আন্দোলন, যে কোনো দাবি দেওয়া, আমাদের যৌক্তিক দাবি আদায়ে সন্দ্বীপ উপজেলা ছাত্রদল সবসময় সন্দ্বীপবাসীর পাশে থাকবে ইনশাআল্লাহ। সবাইকে আবারও ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জিন্দাবাদ। আমরা কথা বলছিলাম জনাব সজিদুল্লাহ সজীবের সাথে, যিনি সন্দ্বীপ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক। তিনি তার ছাত্রদল আগামীতে সন্দ্বীপের ন্যায্য দাবির পক্ষে সবসময় সাথে থাকবে এই আশাবাদ ব্যক্ত করেছেন। আমরা এখন কথা বলবো সন্দ্বীপ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক দৈনিক আজাদী সন্দ্বীপ প্রতিনিধি, যিনি দীর্ঘদিন ধরে নৌঘাট আন্দোলন সন্দ্বীপের বিভিন্ন স্বার্থ নিয়ে আন্দোলন করে এসছেন। আজকে এসছেন সেই ভোরে রওনা হয়েছেন সন্দ্বীপ থেকে আজকের এই বিভাগীয় কমিশনারের কার্যালয়ে, আজকে সন্দ্বীপের ভাষাঞ্চল নিয়ে যেই আদেশ হবে সেটা শোনার জন্য। তো এসে কি দেখলেন এখন পর্যন্ত? হ্যাঁ, ধন্যবাদ ফসি ভাইকে। এই যে আমাদের এই যে চর নিয়ে যে আন্দোলন, যে গোটা ভূমি নিয়ে, এটা 2017 সালে কোন একটা ইয়েতে আমরা প্রথম চট্টগ্রাম প্রেস ক্লাবে, তার আগে হালিশে কয়েকটা প্রোগ্রাম হয়েছে আমাদের যে গোটা ভূমি রক্ষা আন্দোলন এই নামে কয়েকটা 3-4টা কমিটি হয়েছে। 3টা মূল কমিটি ছিল, চট্টগ্রামে একটা সন্দ্বীপে আর ঢাকাতে ছিল। তো আমরা হালিশে কয়েকটা প্রোগ্রাম করছি। এরপরে আমরা প্রথম এখানে ইয়াতে এই যে চট্টগ্রাম প্রেস ক্লাবে একটা সংবাদ সম্মেলন হয়েছে। তো ওখান থেকে এটা খুব জোরালোভাবে মানে এইটা সংবাদ সম্মেলন করার পর খুব এখানে বিশাল এক মানববন্ধন হয়েছে। তারপর সংবাদ সম্মেলন হলো একদিন, প্রথম দিন মনে হয় আমরা সংবাদ সম্মেলন হয়েছে না, পরদিন আমরা মানববন্ধন করছি 17 সালে। তো এখানে এরপরে আমরা বাসন চলে গেছি 28 ফেব্রুয়ারি 2017 সালে। 28 ফেব্রুয়ারি এখানে আমাদের সালেহ নোমান ভাইয়ের নেতৃত্বে প্রায় 40-50টা মিডিয়া সহ সাংবাদিকের সময় আমরা হাজার মানুষ আমরা সেদিন বাসন চলে গিয়ে আমরা ওখানে সন্দ্বীপ মুসলিম ইউনিয়ন আমরা যে সাইনবোর্ড ওখানে স্থাপন করছে। তো এটা আসলে আমরা দীর্ঘদিন ওখানে আন্দোলন করেছি, কিন্তু আমাদের যে নেতৃত্ব ছিল, এখন তো জনপ্রতিনিধি নেই, তখন আমাদের জনপ্রতিনিধি ছিল। আসলে সব কাজ তো আমরা আন্দোলনকারী, ঠিক আছে, একটা পর্যন্ত আমরা জনপ্রতিনিধি অফিসিয়ালগুলো তো আমরা দৌড়তে পারি না, সংসদে আমরা কথা বলতে পারি না, কথা বলবো জনপ্রতিনিধিরা। আমরা তো পরে দায়িত্বটা আমাদের জনপ্রতিনিধিদের কাছে চলে গেছে। এরপরে হয়তো আমাদের ব্যর্থতা হোক, যেভাবে হোক, আমাদের যে দাবি ছিল 19 সালের ম্যাপ আর 1913 সালের ম্যাপ অনুযায়ী আমাদের যে জমির হিসাবগুলো আমাদের বুঝিয়ে দেওয়ার জন্য আমাদের বাসাঞ্চল, জাহাজচর সহ উরিচরের যে গোটা ভূমির যে সীমানা রক্ষা আন্দোলন কমিটির দায়িত্ব দাবি ছিল যে আমাদের এগুলো যেন আমাদের বুঝিয়ে দেওয়া হয়। আমাদের ম্যাপ অনুযায়ী আমাদের অন্য কোনো দাবি নেই, কারো জমি আমাদের দেওয়ার দরকার নাই। হ্যাঁ, কিন্তু আমাদের যে কাগজপত্র আছে সেই কাগজপত্র অনুযায়ী আমাদের জমিগুলো যেন আমাদের বুঝিয়ে দেওয়া হোক। আর আমরা তো এটা এমন না যে বুঝিয়ে দিলে সন্ধ্যে 60 লক্ষ মানুষ এই জায়গাগুলো মালিক হবে, অন্য কেউ মালিক হতে পারবে না। এটা যাদের সরকার যেভাবে যাকে যেভাবে দেয় সেভাবে হবে, মানে মালিকানাটা, ব্যক্তি মালিকানাটা। কিন্তু ইয়াটা মালিকানাটা উপজেলা ভিত্তিক বা থানা ভিত্তিক বা জেলা ভিত্তিক, সেটা তো সরকারের একটা সিদ্ধান্ত আছে, সরকারের আগে কাগজপত্র আছে, ওগুলো দেখে করলেও তো হয়। এগুলো জন্য এত দীর্ঘ আন্দোলন করা লাগবে না, এগুলো কাগজপত্র দেখেই সহজ সমাধান করে দিতে পারি। কিন্তু আমাদের দুর্বল নেতৃত্বের কারণে আমরা যেরকম দীর্ঘদিন ঘাট আন্দোলন আমরা সফল হলি, আমাদের উত্তর জেলার
প্রভাবশালী নেতাদের কারণে দুর্বল নীতি, আমাদের স্থানীয় দুর্বল নেতৃত্বের কারণে, ঠিক তেমনি আমাদের চরগুলো আমাদের হাতছাড়া দুর্বল নেতৃত্বের কারণে। এখন আমাদের যে একটা পট পরিবর্তনের যে হয়েছে, সরকারের যে পরিবর্তন আসছে, অন্তর্বর্তী সরকার আসছে, এখানে আমরা মনে করি যে এখানে ন্যায্য দাবি পূরণ হবে, ন্যায্য হবে। আমাদেরকেও কোনো ধরনের অতীত দেওয়া নাই, আবার অন্য একটা এলাকাকে বঞ্চিত করা দরকার নাই। যার যতটুকু প্রাপ্য তাকে ততটুকু দেওয়া হবে। সেটা সরকারের গ্যাজেট আছে, 1913 সালে আছে, 16 সালে যে ব্যাপ আছে, ব্যাপারে যদি আমাদের হয়ে যাবে, এটা তো আর আমাদের এখানে আসতে হবে না, ইয়ে করতে হবে না। আর একটা দুঃখের বিষয় হলো যে আজকে এখানে আমাদের যে 10 তারিখ যে প্রোগ্রাম, এখানে সভা, এই সবার কথা সবাই জানে সন্দীপের। অনেকে যতজন লোক ফেসবুকে দিছে, আমার তার 10% লোক এখানে আসে না। আমরা যদি ফেসবুক সেভাবে ধরে যাচ্ছি, এখানে তো আমাদের আসা দরকার ছিল, এখানে আসা দরকার ছিল হয়তো ভিন্ন কারণে। যেমন আমাদের মাননীয় উপদেষ্টা মহোদয় ডক্টর ফজলুল করিম খান বিরুদ্ধে অহৈতুক মিথ্যা কুৎসা অর্ডার হয়েছে, যেটার সাথে উনি সম্পৃক্ত না। উনি তো এইটার সাথে ওরা এটি ওনার কোনো ইয়ে ছিল না। যে এই যে মামলার যিনি বাদী, উনি নিজে বলছে যে আমাদের উপদেষ্টা আমার জন্য গেছে, উনি আমাদেরকে এনে সময় দেয়নি। উনি বলছে এটা আমার কাজ না। তো সেখানে ওনার বিরুদ্ধে কেন এটা উদ্দেশ্যপূর্ণভাবে, এটা উদ্দেশ্যপূর্ণভাবে আমাদের উপদেষ্টা মহোদয়কে ওনার নামটা এখানে আনা হচ্ছে। ওনাকে এটা খুবই খারাপ দিক। সৎ মানুষকে এভাবে দিগ্গৃহীত করা, এভাবে অপমান করে, এগুলো আসলে আমাদের এই যে পরিবর্তিত বাংলাদেশের যে চাইলাম, এটা বৈষম্য থেকে যাচ্ছে। আর কেন বৈষম্য করবে? যে বৈষম্যের জন্য এত ছাত্ররা জীবন দিয়েছে, 1500-2000-এর মতো ছাত্ররা, সাধারণ মানুষ, সেই বৈষম্য আমাকে থাকতেছে। কেন আপনি এবার জোর করিয়ে যাবেন? সন্দীপ হয়তো আমাদের কেন্দ্রীয়তা তাই হয়তো আসবে না। সন্দীপ একটা ছোটো জায়গা, একটা থানা, আমরা তার কোনো জেলা না যে আমাদের কেন্দ্রীয়তা আসবে এখানে। সে বলে তাই বলে যে আমরা ছোটো বলে আমাদেরকে বৈষম্য স্বীকার করবেন? তাহলে আন্দোলনে বিপ্লবের দরকার কি আর এগুলো? এগুলো তো তাহলে হবে না। আমরা তাহলে তো আপনি চিন্তা করেন, আমরা ক্ষুদ্র উপজেলা হিসেবে আপনি আমাকে বৈষম্য করতেছেন। এবার বাংলাদেশ কথা চিন্তা করেন, বাংলাদেশ একটা ক্ষুদ্র দেশ, তাহলে ভারতকে আমাদের বৈষম্য করবে? বাংলাদেশের মধ্যে 30টা দেশের বড় এই সমপরিমাণ জায়গায় ভারত, তাহলে আপনাকে সে বৈষম্য করে দিব? আপনি এখানে বলেন যে দিল্লি না ঢাকা, তাহলে আপনি আবার এখানে কেন করতেছেন? হাতিয়া না হাতিয়া, সন্দীপ না হাতিয়া, হাতিয়া এটা কেন হবে? আপনি তো আপনার এখানে তো ইয়ে হয়ে যাচ্ছে, কন্ট্রাডিকশন হয়ে যাচ্ছে। আপনার আসলে যে মন থেকে যদি আপনি প্রেশন, তা আপনার বলা উচিত ছিল যে কাগজে কলমে যেভাবে যতটুকু ন্যায্য পাওনা তাকে ততটুকু বুঝে দেওয়া হোক। এটা হলো কেন্দ্রীয় নেতাদের অবস্থা। কেন্দ্রীয় নেতা ছোটো দল হোক বড় দল হোক, কেন্দ্রীয় নেতা হবে যে কেন্দ্রীয় নেতা কোনো লোকালই হবে না। কেন্দ্রীয় নেতার মতো কথা বলবে। সে তো আর নিজের লোকাল হয়ে যাচ্ছে, সে তো পুরো দেশের নেতা। তার উচিত তার বলতে হবে যে যার যতটুকু হিসাব তাকে ততটুকু বুঝে দেওয়া হোক। সেটা না করে সে যদি আবার বিগত সময়ের মতো রাজনীতির মধ্যে ওই যে নোংরা রাজনীতিগুলো চর্চা করে, তাহলে এটা আমাদের জন্য আসলে দুঃখজনক। আমরা তো বাংলাদেশ পাচ্ছি না। সামাজিক যোগাযোগের একটা তিক্ততা আমরা দেখতেছি যে হাতিয়া এবং সন্দীপের মাঝে। এদিকে মনে করেন যে এই যে হান্নান মাসুদ, ওনার এই ফেসবুক স্ট্যাটাসটা একটা উঠে এসেছে। না, আসলে আমরা এভাবে বলবো না। এটা হচ্ছে ধরেন হাতিয়ার সাথে আমাদের দীর্ঘদিনের ভালো সম্পর্ক। আমরা যখন ইস্টেমারে যাইতাম, আমরা ছোটো থাকতে, তখন আমরা হাতিয়ার সন্দীপের আমরা খুব সুন্দরভাবে আমরা একই সাথে আমাদের অনেক আত্মীয় হাতিয়ার সন্দীপের বিরাট একটা লোক হাতিয়ে থাকে, ওখানে বিয়ে শাদী করছে, ওনাদের শ্বশুরবাড়ি আছে, এখানের সাথে আমাদের সম্পর্ক। হাতিরা নদী সন্দীপে আসে, থাকে, কাজ করে। আমাদের সাথে একটা বন্ড আছে। এইসব দুই একটা কথাবার্তা আমাদের কিছু হবে না। আমাদের দীর্ঘদিন সম্পর্ক। সন্দীপে নাকি মোরগা আওয়াজলে হাজিরা থেকে শোনা যাইতো। তো এই সম্পর্কে দুই একজনের কথা, এটা এই সম্পর্ক নষ্ট হবে না ইনশাল্লাহ। আমাদের সম্পর্ক থাকবে, আমরা মিলেমিশে থাকবো। আমরা ন্যায্য যেটা ন্যায্য যে সঠিক, এই সঠিক দাবিটা পূরণ হবে। যাই হোক, প্রিয় দর্শক শ্রোতা, চর হিসেবে পুনর্নির্মাণ হয়েছে এবং চর জেগে উঠছে, সেটাকে আমরা ভাষাঞ্চর বলি বা ঠ্যাঙ্গার চর বলি। তো যেটা আসলে হয়তো রাজনৈতিক বিভিন্ন প্রেক্ষাপটের কারণে আমাদের নোয়াখালী যিনি স্থানীয় যিনি বিভিন্ন দলের একজন প্রধান, উনি হয়তো পেশি শক্তি দেখিয়ে হয়তো আমাদের যে জায়গা বা আমাদের যে নিয়ামস্তি ইউনিয়ন, এটা হয়তো উনি সরকারকে প্রেশার দিয়ে অন্য থানার নাম দিয়েছে। বাট কিন্তু এটা আসলে যদি আমরা লিগেলি যাই, লিগেলি এই জিনিসটা টিকবে না। এবং এটা আমরা মনে করি এটা আমাদেরই অংশ, এটা জোরপূর্বক আমার থেকে নেওয়া হয়েছিল এবং আমরা এটা পুনরুদ্ধার করতে চাই। সরকারের উদ্দেশ্য হচ্ছে যে একজন সার্বজনীন লোক, এটা সন্দীপের লোক না শুধু, এটা পুরো বাংলাদেশের একজন লোক এবং সম্মানিত ব্যক্তি। তো আমরা ওনার থেকে যেটা এক্সপেক্ট করবো যে যেটা যার প্রাপ্য ততটুকু তাদেরকে বুঝিয়ে দেওয়া হোক। যেহেতু এটা আমাদেরই অংশ, আমাদের দাবি থাকবে, এটা আমাদেরই থাকবে এবং আমাদেরকে এটা বুঝিয়ে দেওয়া হবে এবং চট্টগ্রাম বা সন্দীপের অংশ হিসাবে আমাদেরকে এটা বুঝিয়ে দেবে। এটা আমরা অবশ্যই ওনার থেকে বলি বা সরকার থেকে বলি, এটা আমরা ওনার থেকে এক্সপেকটেশন করি।
মামা বঙ্গোপসাগর একটা হাতি সাগর, বঙ্গোপসাগর উপকূলে পুরোটাই হাতিয়া। না, ঘটনা হলো এখানে এসে অবস্থা দৃষ্টি মনে হচ্ছে যে বঙ্গোপসাগরটা একটা হাতি সাগর, আর বঙ্গোপসাগরের উপকূলে সমগ্র উপকূলটাই একটা হাতিয়া দ্বীপ। এখানে ভোলা নেই, সন্দ্বীপ নেই, কুতুবদিয়া নেই। আমরা ম্যাপে স্পষ্ট দেখতে পাচ্ছি যে সন্দ্বীপের 1-1.5 কিলোমিটারের মধ্যে যে দ্বীপটা, এটা নিয়ামস্তি ইউনিয়ন, একে বাসানচর নাম দেওয়া হয়েছে, যেটা হাতিয়া থেকে কমপক্ষে 18 থেকে 20 কিলোমিটার দূরে। প্রশ্ন হচ্ছে, যারা হাতিয়ার আছেন এখানে, যারা ইউনো এবং সদস্য এবং অসদস্য যারা অংশগ্রহণ করেছেন, তাদেরকে একটা প্রশ্ন করা যায় যে ইতিহাসে কখনো কোনো সময়ে হাতিয়া এই অঞ্চলে এসেছিল কিনা, এই অঞ্চল পর্যন্ত বিস্তৃত ছিল কিনা। হ্যাঁ, হাতিয়াও ভাঙা করার মধ্য দিয়ে গেছে, কিন্তু সন্দ্বীপের যে ইতিহাস, সন্দ্বীপের যে ভূমি হারানোর ইতিহাস, সেখানে সন্দ্বীপ বরং হাতিয়ার কাছে ছিল, সন্দ্বীপ বরং বর্তমান মাঝদ্বীপ পর্যন্ত ছিল। কিন্তু আমরা জানি অতীতে এটা চরম বৈষম্যের মধ্য দিয়ে উরিচ্চরের অংশটাকে নিয়ে যাওয়া হয়েছে, জাহাজ তথা স্বর্ণদ্বীপকে নিয়ে যাওয়া হয়েছে, এমনকি বাসানচর। আমার ডাউট হয়, যদি আমাদের ওবায়দুল কাকা থাকতেন, এই হান্নান মাসুদরা সহ হয়তো আমাদের সবুজ চরটাও নিয়ে যেতেন। এখন একটা প্রস্তাব করা যায় যে হাতিয়ানা হাতিয়ানা সন্দ্বীপ স্লোগান দিয়েছে না, তো সবাই বলেছে হাতিয়া হাতিয়া, তো ঠিক আছে, মনে হয় যেন সন্দ্বীপটাও একটা হাতিয়া। তো এটা শুধু বৈষম্য নয়, এটা ইতিহাস বিকৃতি। এই সব ছেলে পেলে নিতান্ত বালক, তারা ইতিহাস জানে না, ইতিহাস তাদের শিক্ষা দেওয়া সম্ভব হবে না। ওকে, ধন্যবাদ। হ্যাঁ, যাই হোক, আমরা কথা বলছিলাম প্রথম আলোর সন্দীপ প্রতিনিধির সাথে। বলেন দেখি। এক মিনিট আমি বললে ইয়ে করি। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, শিওর। সংযোগ, ধন্যবাদ সন্দীপ সংযোগকে। আমি মোহাম্মদ নুসরুদ্দিন খান জুয়েল, জাতীয় নাগরিক কমিটি, চট্টগ্রাম জেলায় কাজ করছি। আজকে আমরা চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয়ে এসেছি সন্দ্বীপ এবং হাতিয়ার যে অমীমাংসিত ভূমি ইস্যু, সেটা নিয়ে কথা বলতে। আমরা জানি সন্দ্বীপ একসময় স্বাধীন দেশ ছিল, আমাদের রাজা ছিলেন রাজা দিলওয়ার খাঁ, এবং ওই সময়ই মানে ওই তৎকালীন সময়ে সন্দ্বীপকে একটা পরগনাভুক্ত করা হয়, যে পরগনার অংশ ছিল সন্দ্বীপ, হাতিয়া এবং বামনী। পরবর্তীতে যখন নোয়াখালী জেলা হয় এবং সন্দ্বীপ পরগনাটাকে কেটে সন্দ্বীপ এবং হাতিয়াকে নোয়াখালী জেলার অংশ করা হয়। এখন আমাদের যে ভূমি সমস্যা, ভাষাঞ্চর আসলে কার, আমরা ফিরে আসি সেখানে। ভাষাঞ্চর আমরা দাবি করছি, ভাষাঞ্চরটা সন্দ্বীপের ন্যামস্তি ইউনিয়ন। যখন সন্দ্বীপ থানাটাকে নোয়াখালী জেলার অংশ করা হয়, সেই সময়ে যে ম্যাপ পুরোপুরি নোয়াখালীতে যুক্ত হয়েছিল, আমাদের প্রধান দাবি সেই ম্যাপটা হুবহু সন্দ্বীপকে ফেরত দেওয়া হোক। কারণ আমরা যে ম্যাপে নোয়াখালী জেলা হয়েছিলাম, সে একই ম্যাপে একই ম্যাপে সন্দ্বীপ থাকতে চাই। সেই ম্যাপ অনুযায়ী একই ম্যাপ অনুযায়ী মূলত সন্দ্বীপ ছিল 75 মৌজা। যে 75 মৌজার মধ্যে সুদারামপুরের সাথে যুক্ত আছে 4টা মৌজা, হাতিয়ার সাথে যুক্ত 7টা মৌজা এবং কোম্পানিগঞ্জের সাথে যুক্ত 4টা মৌজা। পরবর্তীতে যখন চট্টগ্রামের জেলার অংশ হয়, তখন সন্দ্বীপকে ওই 15টা মৌজাকে বাদ দিয়ে সন্দ্বীপকে 60 মৌজার সন্দ্বীপ হিসেবে যুক্ত করা হয়। যদি নোয়াখালী জেলার অংশ হিসেবে যে সন্দ্বীপ ছিল সেটা তো ফেরত যাওয়া সম্ভব না হয়, আমাদের দাবি হলো 60 মৌজার সন্দ্বীপ, অর্থাৎ যে 60 মৌজা চট্টগ্রাম জেলার সাথে যুক্ত হয় অবিকল সন্দ্বীপকে সেই ম্যাপে ফেরত দেওয়া হোক। RSCS মূলে যে সন্দ্বীপ ছিল সেই সন্দ্বীপ চাই, এখানে তর্কের কোনো দরকার নেই। আমাদের কাগজে কলমে যা আছে, আমরা এর বাহিরে আমরা কোনো হিস্সা চাই না। আমরা চাই সন্দ্বীপ তার হুবহু 60 মৌজায় ফিরে যাক, অন্ততপক্ষে 60 মৌজায় ফিরে যাক। আজকে বিভাগীয় কমিশনার কার্যালয়ে আমরা আশা করব আমরা সুবিচার পাবো, আমরা ন্যায় পাবো, সন্দ্বীপের মাটিহারা মানুষ তার জায়গা ফিরে পাবে, এবং আমাদের যে জাহাজজাত চর বা স্বর্ণদ্বীপ, আমাদের উরিচ্চর, আমাদের ভাষাঞ্চরে সন্দ্বীপের
গৃহহীন মানুষগুলো আবাস হবে, সেখানে কর্মসংস্থান হবে, সেখানে ইকোনমিক জোন হবে। সন্দ্বীপ শুধু বাংলাদেশ নয়, সন্দ্বীপ মুখ উজ্জ্বল করবে সারা পৃথিবীর, এই প্রত্যাশা করছি। ধন্যবাদ। এখন যেহেতু আল্লাহর রহমতে প্রাকৃতিকভাবে আমরা সন্দ্বীপের পাশে আমাদের সেই জমিগুলো আমরা পেয়েছি, আমার কথা হলো আমাদের পূর্বের দলিল এবং কাগজপত্র ডকুমেন্টারি অনুযায়ী সরকার যেন আমাদেরকে আমাদের জায়গাগুলো বুঝিয়ে দেয়। আমাদের যেসব লোকগুলো ওই জায়গায় আগে বসবাস করতো তারা যেন পুনরায় ওইখানে বসবাস করতে পারে, সেই আশা আমরা করি। আরেকটা বিষয় হচ্ছে এই যে সন্দ্বীপের যে উড়িষ্যা আজকে প্রায় 20 বছর নির্বাচন হচ্ছে না সীমান্ত জটিলতা নিয়ে, তো এই বিষয়টি আপনি কীভাবে দেখছেন? উড়িষ্যারে কিন্তু হসপিটাল নেই, উড়িষ্যারে কিন্তু ভালো কোনো চিকিৎসা ব্যবস্থা নেই, স্কুল নেই, শুধুমাত্র সীমানা জটিলতার কারণে। এবং উড়িষ্যা সন্দ্বীপের একজন চেয়ারম্যান ছিলেন সাহেব মিয়া, উনি 1974 সালে সেটি সৃষ্টি করেছেন। সৃষ্টিগত যখন এটি উঠিয়েছে তারপর উনি এখানে বসতি স্থাপন করেছেন, কিন্তু উড়িষ্যার একটা অংশ কিন্তু নোয়াখালী নিয়ে যাচ্ছে এবং চলে গেছে, ওখানে নোয়াখালী ইউনিয়নে রয়েছে। ওই বিষয়টা আপনি কীভাবে দেখছেন? উড়িষ্যার বিষয়টা বলি, আমরা আমাদের লিটারেসি ফাউন্ডেশন বাংলাদেশের পক্ষ থেকে উড়িষ্যার আমরা 2 বার ট্রিটমেন্টের অর্থাৎ চিকিৎসা দেওয়ার জন্য আমরা 40 জন ডাক্তার নিয়ে গেছিলাম। ওইখানে আসলে খুবই নাজেহাল অবস্থা। আমাদের উড়িষ্যার অবহেলিত হওয়ার পিছনে আমি একটা কারণ দেখি, রাজনৈতিক প্রভাব। দেখা যাচ্ছে আওয়ামী লীগ আসুক আর বিএনপি সরকার আসুক, সেইখানে অর্থাৎ আমাদের সন্দ্বীপ থেকেও নেতৃস্থানীয় লোক যারা দায়িত্বে থাকে ওরা অনেক পাওয়ারফুল থাকে। এরা কী করে আমাদের সন্দ্বীপের যারা প্রতিনিধিত্ব করে ওদেরকে দাবিয়ে রাখে এবং আমাদের যে অধিকার, ওই অধিকার আমাদেরকে মানে আমাদের অধিকার এবং আমাদের উড়িষ্যারের যে স্কুল কলেজ মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা উন্নয়নের জন্য ওরা আমাদেরকে হেল্প করে না। তো সেজন্য আমাদের উচিত অর্থাৎ আমাদেরকে আমাদের অধিকার নিয়ে আমাদের কাজ করতে হবে। অর্থাৎ এখন সুযোগ যেহেতু আমাদের উড়িষ্যাকে উন্নতির দিকে নিয়ে যাওয়া। আর যদি কোনো গভর্নমেন্ট আসে, আমরা অতীত দেখছি আওয়ামী লীগ সরকারের আমলও আমাদের যিনি আগের মন্ত্রী ছিলেন ওনারা আমাদের এমপিদেরকে দাবিয়ে রাখতো, ওনারা আর ভয়ে কাজ করতে পারতো না। এটা ঠিক সেম অবস্থা যখন বিএনপি সরকার ছিল, একই অবস্থা। তো আমরা চাচ্ছি এমনভাবে কাজ হোক যাতে আমাদের উড়িষ্যারের মানুষগুলো এই সুবিধা থেকে বঞ্চিত না হোক। আমি বর্তমান সরকারের কাছে আমি অন্তর্বর্তী সরকার অনুরোধ জানাবো, আপনারা স্বল্প সময়ের মধ্যে যতটুকু পারেন উড়িষ্যারের মানুষের জন্য শিক্ষা, চিকিৎসা এবং সীমানা নির্ধারণের ব্যবস্থা আপনারা থাকা অবস্থা শেষ করে দেন। কারণ কোনো গভর্নমেন্ট সরকার আসলে আমার মনে হচ্ছে না এটার সমাধান হবে। অতীত থেকে আমি ওই অভিজ্ঞতা নিচ্ছি। ঠিক আছে। আপনারা দেখছেন এখানে